এক ফরম্যাটে কম্পোজিশন শেষ, এই চিন্তা ভাবনার দিন শেষ। তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপার অথবা ইংরেজিতে A+ পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কম্পোজিশন ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো ইংলিশ সেকেন্ড পেপার বা ইংরেজিতে রাইটিং পার্টে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে হচ্ছে কম্পোজিশন। আর এই কম্পোজিশনে তুমি যদি 80% মার্ক না তুলতে পারো, তাহলে কিন্তু A+ নিয়ে টানাটানি হয়ে যায়। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে এক ফরম্যাটে কম্পোজিশন না শিখে তুমি যদি আলাদা আলাদা ফরম্যাট শিখো, তাহলে তুমি কমন পেলেও লিখতে পারবে, কমন না পেলেও লিখতে পারবে এবং তুমি ভালো নম্বর 100% তুলতে পারবে। কারণ আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা একটা ফরম্যাট শিখে যায় এবং ওই ফরম্যাট লিখে দিয়ে আসে, তারপরে কি হয়, পরীক্ষার রেজাল্ট যখন দেয় তখন দেখে তারা ভালো নম্বর পায় না। এর পেছনের কারণ হলো, ভাইয়া এক ফরম্যাটে তুমি সব কম্পোজিশন লিখতে পারবে না। হ্যাঁ, তুমি এক ফরম্যাটে তুমি আলাদা আলাদা কিছু কম্পোজিশন লিখতে পারবে। দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই যে মোরাল বা ভার্সু রিলেটেড যেগুলো আছে, যেমন ভ্যালু অফ টাইম, পার্সিভারেন্স, লেভার, গুড ম্যানার্স, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, ডিগনিটি অফ লেভার, অনেস্টি, প্যাট্রিয়টিজম, সেলফ ক্রিটিসিজম, এডুকেশন, টলারেন্স, কনসাসনেস, রেসপেক্ট, ক্যারেক্টার, এই যে দেখো মোরাল বা ভার্সু রিলেটেড যেগুলো আছে, তুমি এগুলো চাইলে কি একটা ফরম্যাটে লিখতে পারবা। আবার যখন আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া তুমি প্রবলেম রিলেটেড, পপুলেশন প্রবলেম লিখো, ফুড প্রবলেম লিখো, আনএমপ্লয়মেন্ট প্রবলেম লিখো, ট্রাফিক জ্যাম লিখো, তাহলে কি তুমি ওই মোরাল যেই কম্পোজিশনের ফরম্যাটটা পড়েছো সেটা দিয়ে লিখতে পারবে? লিখতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে জাস্ট 4টা সেগমেন্ট তোমাদেরকে আজকে সুন্দরভাবে বুঝিয়ে দিব, যাতে করে তোমরা এই ফরম্যাটগুলো শিখে তুমি 80% মার্ক নিশ্চিত করতে পারো। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রথমেই মোরাল বা ভার্সু রিলেটেড যেই কম্পোজিশনগুলো রয়েছে এগুলোর জন্য তুমি একটা ফরম্যাট পড়তে পারো। এগুলো কি কি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাই না? এখন কথা হলো যে এই ফরম্যাটটা তুমি যদি ভালো করে শিখে যাও, তাহলে তুমি লিখলে নম্বর পাবে কিনা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইংলিশে তোমাদের রাইটিং পার্টে কম্পোজিশনে যদি তোমাকে নম্বর পেতে হয়, তাহলে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, একটু বেশি লিখতে হবে। প্যারাগ্রাফের তুলনায়, অ্যাপ্লিকেশনের তুলনায় একটু বেশি লিখতে হবে। এই জন্য তোমাকে অবশ্যই ফরম্যাট পড়ে যেতে হবে। ফরম্যাট পড়লে কি হবে, তুমি নিজের মতো করে এই যে কয়েকটা লাইন বা তোমাদেরকে আমি যে ফরম্যাটটা শেখাবো, এই ফরম্যাটটা যদি তুমি কপি পেস্ট করে দিয়ে আসতে পারো, তুমি অনেক ভালো লিখে দিয়ে আসতে পারবে এবং তোমার নাম্বারও উঠবে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, যদি তোমার ভ্যালু অফ টাইম আসে অথবা পার্সিভারেন্স আছে বা এই যে মোরাল অথবা ভার্সু রিলেটেড যেগুলো আছে, এগুলো যদি আসে, তাহলে তুমি কিভাবে লেখা শুরু করতে পারো। দেখো, এভরিবডি ড্রিমস অফ লিডিং আ সাকসেসফুল অ্যান্ড অনারেবল লাইফ, যে প্রত্যেক মানুষই সফল ও সম্মানিত হতে চায়, তাই না? এরপরে দেখো কি বলেছে, হাউএভার, যাই হোক, সাকসেস ডাজ নট কাম বাই চান্স, যে এই যে যাই হোক সফলতা কাকতালীয়ভাবে, বাই চান্স মানে কি, কাকতালীয়ভাবে কিন্তু সফলতা আসে না। ইট ডিপেন্ডস অন সার্টেন নোভেল কোয়ালিটিস দ্যাট শেপ আওয়ার ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি। আর হ্যাঁ, একটা কাজ তোমাকে মাস্ট করতে হবে। এই ক্লাসটা দেখছো, এই ক্লাস চলাকালীন সময়ে বা ক্লাসের পরে তুমি অবশ্যই নোট ডাউন করবা প্রত্যেকের খাতায়। আমি দেখতে চাই সবাই একটু কমেন্ট করো যে তোমরা নোট করবা কিনা। সবাই একটু বলো নোট করবা। মনে রাখবা, একবার লিখা 10 বার পড়ার সমান। সো তোমাকে অবশ্যই লিখতে হবে। সো আমি এইটা তো পড়িয়ে দিচ্ছি, তোমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে, তোমরা ক্লাসের পরে আবার নিজেরা সুন্দরভাবে নোট ডাউন করবা। পারবা না? সবাই নোট ডাউন করবা, দেখে দেখে নোট ডাউন করবা। সো দেখো কি বলা আছে এখানে, বলেছে এটি নির্ভর করে কিছু মহৎ গুণের উপর, ঠিক আছে, যা আমাদের চরিত্র ও ব্যক্তিত্বকে গঠন করে। যে পার্সোনালিটি মানে কি, ব্যক্তিত্ব। এবার দেখো, অ্যামাং দিস ভার্সুস, ঠিক আছে, অ্যামাং দিস ভার্সুস ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল কোয়ালিটিজ হিউম্যান লাইফ। এখন তোমার এইখানে যে টপিকটা আসবে, তোমার ডিসিপ্লিন আসতে পারে, পাংচুয়ালিটি আসতে পারে, তোমার এখানে অন্যান্য যেগুলো আছে এগুলো আসতে পারে। এখন কথা হলো যে তুমি যেটা আসবে সেটা লিখে দিলেই এখানে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো কি বলেছে, ইট নট অনলি বিল্ডস মোরাল স্ট্রেংথ বাট অলসো গাইডস আ পারসন টুয়ার্ডস প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি। উইদাউট দিস ভার্সু নো ওয়ান ক্যান অ্যাচিভ ট্রু হ্যাপিনেস অর লাস্টিং সাকসেস। তো এখানে বলেছে যে এটি শুধু নৈতিক শক্তিকে গড়ে তোলে না, বরং মানুষকে উন্নতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করে। এই গুণ ছাড়া কেউ প্রকৃত বা স্থায়ী সফলতা অর্জন করতে পারে না। সো প্রথম ইন্ট্রোটা তুমি এভাবে দিতে পারো। দেখো, তুমি যদি এই ইন্ট্রোটা দাও, তাহলে হচ্ছে তোমার এই কম্পোজিশন ইন্ট্রোডাকশন বা স্টার্টিংটা হয়ে গেল। এরপরে আসো দ্বিতীয় পার্টে, তোমার যেটা শুরু করতে হবে সেটা হলো তোমার যে টপিকটা আছে সেটা লিখবা। এরপর দেখো, রেফার্স টু আ পজিটিভ habit or principle that influences our thoughts and actions. It teaches us responsibility, sincerity and self-control. তার মানে হচ্ছে পরবর্তীতে তোমাকে জাস্ট এটার ডেফিনিশন বা রেফার করে কি এটা বুঝাবা। এখন কথা হলো যে প্রত্যেকটার কিন্তু সেম সিস্টেম না।
আবার বলতেছি প্রত্যেকটার কিন্তু সেম কথা না, তারপরও আমরা এমন কিছু ওয়ার্ডস দিয়েছি এখানে যেই ওয়ার্ডসগুলো তুমি লিখে আসলে নাম্বার পাবা। টিচার তোমাকে নাম্বার দিবে না বা 0 দিবে এরকম কোনো অপশন নাই। সো এরকম যেহেতু অপশন নাই তুমি লিখে দিয়ে আসতে পারো। কমন না পড়লে ভাই এছাড়া আর কি করবা, ঠিক আছে? সো এখানে যে জিনিসটা বলেছে যে এটা একটা ইতিবাচক অভ্যাস বা নীতিকে বোঝায় যা আমাদের চিন্তা ও কাজকে প্রভাবিত করে। তারপর বলছে এটি আমাদের দায়িত্ববোধ, আন্তরিকতা ও আত্মসংযম, সেলফ কন্ট্রোল, আত্মসংযম শেখায়। এরপর দেখো, আ পারসন হু পসেসেস দিস ভার্চু ক্যান মেক ওয়াইজ ডিসিশন অ্যান্ড রিমেইন ফার্ম ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। যে এখানে বলেছে যে ব্যক্তি এই গুণের অধিকারী সে কঠিন পরিস্থিতিতেও বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারে এবং দৃঢ়ভাবে অটল থাকতে পারে। এরপর বলেছে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে ইট ফর্মস দ্য ফাউন্ডেশন অফ স্ট্রং মরাল ক্যারেক্টার অ্যান্ড মেক্স আ পারসন ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রেসপেক্টেড ইন সোসাইটি। এবং এটা বলেছে এটা শক্তিশালী নৈতিক চরিত্র গঠনের ভিত্তি তৈরি করে এবং একজন মানুষকে সমাজে বিশ্বস্ত সম্মানিত করে তোলে। সো এখানে দেশপ্রেম বলো, এইখানে তোমার পাংচুয়ালিটি বলো, যেটাই বলো স্বাভাবিক, এগুলো সব পজিটিভ আসপেক্ট, তাই না? তো পজিটিভ আসপেক্ট হিসেবে তুমি দিতে পারো। তো এখানে কিন্তু তোমাদের সবগুলো কমন না, ম্যাক্সিমাম তোমরা দেখবা যে তোমাদের এখান থেকে 2 থেকে 3টা কমন। সো এগুলাই জাস্ট বসিয়ে দিলে তোমার হয়ে যাবে। ওকে, যদি কমন না পড়ে এগুলোর মধ্যেই তো আসবে, এর বাইরে কি আসবে, তাই না? এরপরে দেখো তোমরা পরবর্তীতে যদি দেখো কম্পোজিশন যেহেতু একটু বড় হয় আমি চেষ্টা করছি যে তোমাদেরকে ওইভাবে পড়িয়ে দিতে। এইবার আসো তুমি এখন ইম্পর্টেন্স দেখাবা। কি ইম্পর্টেন্স দেখাবা? দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ইন পার্সোনাল লাইফ ইজ ইম্যান্স। ঠিক আছে, যে ব্যক্তি জীবনে এটার গুরুত্ব অনেক বেশি। লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস, অবস্টাকলস অ্যান্ড আনসার্টিনিটিস। আমরা জানি আমাদের জীবন হচ্ছে চ্যালেঞ্জ, বাধা বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটে। এরপরে বলেছে এখানে হচ্ছে অনলি দোজ হু প্র্যাকটিস দিস কোয়ালিটি ক্যান ওভারকাম ডিফিকাল্টিস অ্যান্ড মুভ ফরওয়ার্ড কনফিডেন্টলি। যে যারা কিনা এটা মানে তারাই হচ্ছে কি করতে পারে, আত্মবিশ্বাসের সাথে তারা এই বাধাগুলো অতিক্রম করতে পারে। ঠিক আছে, এবার বলছে হিস্ট্রি প্রুভস দ্যাট অল গ্রেট পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাচিভড দেয়ার গোলস থ্রু ডেডিকেশন অ্যান্ড স্ট্রং ক্যারেক্টার। ঠিক আছে, যে এইখানে বলেছে ইতিহাস প্রমাণ করে যে বা ইতিহাস সাক্ষ্য দেয় যে বিশ্বের সকল মহান ব্যক্তিত্ব দৃঢ় সংকল্প ও শক্ত চরিত্রের মাধ্যমে লক্ষ্য অর্জন করেছে। এরপরে বলেছে উইদাউট দিস ভার্চু, এই গুণ ছাড়া ইভেন আ ট্যালেন্টেড পারসন মে ফেল বিকজ ট্যালেন্ট অ্যালোন ক্যান নট এনশিওর সাকসেস। যে এই জ্ঞানগুলো যদি না থাকে তাহলে হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিভাবান ব্যক্তিও কি ব্যর্থ হতে পারে, কারণ শুধু প্রতিভা সফলতা নিশ্চিত করতে পারে না। তোমার প্রতিভা আছে বাট তুমি সেটাকে ইউটিলাইজ করতে পারছো না, কোনো লাভ হবে না। এরপরে দেখো ইন সোশ্যাল লাইফ, ইন সোশ্যাল লাইফ সামাজিক জীবনে তুমি ইম্পর্টেন্স দেখালা, এরপরে তুমি সামাজিক জীবনে কি ইম্পর্টেন্স রয়েছে বা হচ্ছে ছাত্র জীবনে কি ইম্পর্টেন্স রয়েছে সেগুলো আমরা দেখবো। তো খেয়াল করে দেখো ইন সোশ্যাল লাইফ ড্যাশ প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ক্রিয়েটস হারমোনি, পিস অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট অ্যামং পিপল। আ পারসন হু ফলোজ দিস প্রিন্সিপাল আর্নস লাভ অ্যান্ড অ্যাডমারেশন ফ্রম আদার্স। তার মানে এখানে বলেছে এটি মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান সৃষ্টি করে। যে ব্যক্তি এই নীতি অনুসরণ করে সে অন্যদের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করে। এর বলছে অন দ্য কন্ট্রারি, বিপরীতে বা হচ্ছে অন্যদিকে, দ্য অ্যাবসেন্স অফ দিস ভার্চু লিডস টু মিসআন্ডারস্ট্যান্ডিং, কনফ্লিক্ট অ্যান্ড সোশ্যাল ডিসঅর্ডার। দেয়ারফর ইটস এসেনশিয়াল ফর মেনটেনিং সোশ্যাল স্টেবিলিটি। সো এখানে বলেছে অন্যদিকে এই গুণের অভাব ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এটি অত্যন্ত প্রয়োজনীয়। এরপর দেখো স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ বিকজ ইট লেইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য ফিউচার। সো এটাকে আমরা বাংলাও পড়েছি যে আমাদের ছাত্র জীবন হচ্ছে বীজ বপনের সময়, তাই না? এবং এখানে বলেছে কারণ এই সময়ে ভবিষ্যতের ভিত্তি আমরা গড়ে তুলি। ডিউরিং দিস পিরিয়ড স্টুডেন্টস মাস্ট কালটিভেট গুড হ্যাবিটস অ্যান্ড নোবেল ভার্চুস। এবং এই সময়ে শিক্ষার্থীরা ভালো অভ্যাস এবং মহৎ গুণাবলীগুলা অর্জন করে এবং তাদের অর্জন করতে হয়। এরপর বলেছে এখানে বলেছে ইফ দে প্র্যাকটিস ড্যাশ ফ্রম অ্যান আর্লি এজ, যদি তারা ছোটোবেলা থেকে এটা কি করে, অনুশীলন করে, দে ক্যান বিল্ড আ ব্রাইট ফিউচার অ্যান্ড বিকাম রেসপন্সিবল সিটিজেন্স। এবং তারা কি হয়, রেসপন্সিবল দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলে। ইট হেল্পস দেম কনসেন্ট্রেট অন স্টাডিজ অ্যান্ড ডেভেলপ লিডারশিপ কোয়ালিটিস। এবং এটা তাদের পড়াশোনায় মনোযোগী করতে এবং নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী এটা বিকাশ করতে সাহায্য করে। এরপরে খেয়াল করে দেখো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে লেক অফ যেই আসবে সেই টপিকটা লিখবা রেজাল্টস ইন ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফেইলার। এবং এটার অভাবে কি আসে, হতাশা আসে এবং ব্যর্থতা আসে। এ পারসন হু ইগনোরস দিস ভার্চু অফেন বিকামস কেয়ারলেস অ্যান্ড ইরেসপন্সিবল।
ঠিক আছে, হি ক্যান নট গেইন দ্য কনফিডেন্স অফ আদার্স অ্যান্ড আলটিমেটলি সাফার্স ইন দ্য লং রান। এখানে বলেছে যে ব্যক্তি এই গুণকে অবহেলা করে, ঠিক আছে, যে হচ্ছে ইগনোর করে বা অবহেলা করে, সে প্রায়ই হচ্ছে অসাবধান ও দায়িত্ব জ্ঞানহীন হয়। ঠিক আছে, এরপর বলছে হি ক্যান নট গেইন দ্য কনফিডেন্স, সে আত্মবিশ্বাস পায় না অফ আদার্স, আলটিমেটলি সাফার্স ইন দ্য লং রান, এবং সে দীর্ঘমেয়াদী কষ্ট ভোগ করে। অ্যান্ড ফাইনালি ড্যাশ ইজ দ্য সিক্রেট অফ সাকসেস অ্যান্ড দ্য কর্নার স্টোন অফ মিনিংফুল লাইফ। It strengthens our character and prepares us to face challenges bravely. Therefore, we should cultivate these novel virtues sincerely in every step of life. So, পরিশেষে বলা যায় যে সফলতার রহস্য এবং অর্থবহ জীবনের ভিত্তি হচ্ছে এটি আমাদের চরিত্রকে শক্তিশালী করে এবং জীবনের চ্যালেঞ্জগুলো মুখোমুখি হওয়ার সাহস যোগায়, এবং আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে, এখানে আমাদের প্রত্যেকটা স্টেপে, এভরি স্টেপ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আন্তরিকভাবে একবারে খুব ডাই হার্ট আমাদের এটা চেষ্টা করে যেতে হবে এবং এই গুণাবলী অর্জন করতে হবে। সো এই ছিল আমাদের মোরাল বা ভার্সু রিলেটেড যে কম্পোজিশন আসে এইটার একটা ফরম্যাট। অ্যান্ড আমরা চলে যাবো এখন হচ্ছে প্রবলেম রিলেটেড। সবচেয়ে বেশি তোমাদের কমন হচ্ছে প্রবলেম রিলেটেড। সো প্রবলেম রিলেটেড যেটাই আসুক তোমরা লিখতে পারবা। এখানে দেখো প্রবলেম রিলেটেড যেগুলো আসে আমাদের, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণগুলো এই যে এখানে দেওয়া আছে। সো খেয়াল করে দেখো, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি ফেসিং নিউমারাস সোশিও ইকোনমিক চ্যালেঞ্জেস। ঠিক আছে, সো এখানে বলেছে যে আমাদের এই দেশটা এটা হচ্ছে একটা মানে ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ, এবং এই উন্নয়নশীল দেশ অসংখ্য সামাজিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন। এরপর বলেছে অ্যামাং দিস ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড অ্যালার্মিং প্রবলেমস। তো এখানে প্রথম যেটা তুমি পাবা মানে হচ্ছে যেটা আসবে, পপুলেশন প্রবলেম বলো, ফুড প্রবলেম বলো, যেটাই আসুক, এটা আমরা দেখতে পেলাম। এরপর বলেছে ইট হ্যাজ বিকাম a burning issue in our daily life and affects people from all walks of life. Day by day, the situation is becoming more complicated and difficult to control. So এখানে বলেছে এটা খুবই উদ্বেগজনক সমস্যা এবং এটা এমন একটা ইস্যু, মানে আমাদের খুব বার্নিং ইস্যু বা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং সর্বস্তরের মানুষের এইটা প্রভাবিত করছে এবং দিন দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শুধু জটিল হচ্ছে না, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপর বলেছে দেয়ার আর সেভারাল রিজন বিহাইন্ড দিস প্রবলেম। খেয়াল করে দেখো, জাস্ট এইটুকুতে যদি তুমি ভাই 2-3টা লাইন লিখতে পারো তাহলে তুমি খুবই ভালো মার্ক পাবা। আমি আবার বলছি, তোমাদের যতগুলো ফরম্যাট দিচ্ছি তার মধ্যে সবচেয়ে ঝাঁকানাকা এবং খুব এফেক্টিভ একটা ফরম্যাট হচ্ছে এইটা। তবে এইখানে জাস্ট তুমি যদি এইখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি 2-3টা কারণ লিখতে পারো বা ইফেক্ট তুমি মানে প্রবলেমগুলো দেখাতে পারো, এই প্রবলেমগুলো লিখতে পারলেই ভাই তুমি ভালো নম্বর পাবা। জাস্ট এই জন্য আমি খালি রেখেছি। এই দেখো, যেই প্রবলেমে আসুক, তোমার পপুলেশন প্রবলেমের 2-একটা কারণ লিখবা, ফুড প্রবলেমের যে 2-একটা কারণ লিখবা, তারপর হচ্ছে তোমাদের যৌতুক সমস্যা, এইটা 2-একটা কারণ। আশা করি তোমরা এগুলা কারণগুলো পড়েছো এবং তোমরা প্যারাগ্রাফ পড়েছো না, কজ অ্যান্ড ইফেক্ট, প্রাইস হাইক, ডাউরি সিস্টেম, এগুলার কারণটা কী এবং প্রতিকার কী, প্রভাব কী, এগুলো তোমরা পড়েছো। সো এখান থেকে ভাই তুমি যদি 2-একটা লাইন লিখতে পারো তুমি ভালো নাম্বার পাবা। এরপর দেখো দ্য ইফেক্টস অফ ড্যাশ আর এক্সট্রিমলি হার্মফুল। এখন তুমি হার্মফুল ইফেক্টগুলো লিখবা, কারণ এগুলো সব হচ্ছে নেগেটিভ সাইড প্রবলেম। তারপরে ইট ডিসরাপ্টস নর্মাল লাইফ অ্যান্ড ক্রিয়েট সিরিয়াস ইনকনভিনিয়েন্স। এরপর দেখো স্টুডেন্টস ক্যান নট অ্যাটেন্ড ক্লাসেস রেগুলার। এগুলো কখন হয়? পপুলেশন প্রবলেমের কারণে হতে পারে। তারপর হচ্ছে ফুড পয়জনিং বা ফুড প্রবলেম হতে পারে। ডাউরি সিস্টেমের কারণে এটা হতে পারে যে যখন যৌতুক প্রথায় ধরো বিয়ের পরে অনেকে পড়াশোনা করতে চায়, বাট যৌতুকের টেনশনে কিন্তু আর পড়াশোনা হচ্ছে না। সো এরকম অনেকগুলো কারণ আছে, বাট গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, বাট মিলে যায়। ঠিক আছে, ইফেক্টের কারণে তো অবশ্যই দেখা যাচ্ছে স্কুল কলেজ বন্ধ হতে পারে। আবার ধরো তোমার হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার হইলো, স্কুল কলেজ কিন্তু বন্ধ হয়ে যায়, তাই না? সো এই জিনিসগুলো তুমি এখানে দেখো, এখানে লেখা আছে এবং সবাই কিন্তু এটা সাফারার রয়েছে। সো এখানে দেখো, তোমরা যদি জাস্ট আমি ক্লাসটা দেওয়ার পরে তোমরা যখন এগুলো পড়বা, তোমরা নিজে লিখবা, আগে লিখার পরে তারপরে দেখে যাবা। ওকে, এখানে দেখো কি বলেছে। এখানে বলেছে মোর ওভার ইট কজেস ইকোনমিক লস অ্যান্ড মেন্টাল স্ট্রেস। ইফ দিস প্রবলেম কন্টিনিউস আনচেকড ইট মে লিড টু লং টার্ম সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনস্টেবিলিটি। সো এখানে ইফেক্টগুলো দেওয়া হয়েছে, সো তোমরা ইফেক্টগুলো দেখে নিবা। এরপরে দেখো ফার্দার মোর এছাড়া কী ঘটে। সো এইখানে দেখো নেগেটিভ এফেক্টগুলো বা এখানে ইম্প্যাক্টগুলো কী হতে পারে। নেগেটিভ ইফেক্টগুলো যদি আমরা দেখি, যে এখানে বলেছে দিস প্রবলেম নেগেটিভলি এফেক্টস হচ্ছে ভার্ব, এটা প্রভাবিত করে ন্যাশনাল ডেভেলপমেন্ট। স্বাভাবিকভাবে এগুলো প্রত্যেকটা আমাদের জাতীয় যে উন্নয়ন, এগুলোতে বাধাগ্রস্ত করে। It slows down economic growth, damages social harmony. Many innocent people become victims of this situation. Therefore, immediate and effective measures are necessary to control it. So, এইখানে জাস্ট হচ্ছে তুমি খেয়াল করে দেখো, তোমার মতো করে লিখে দিবা, and then finally এসে this problem is not Varun's solution. The government should take strict and effective steps. Public awareness campaign should be arranged to educate people. Proper laws must be enforced without corruption or bias.
Mass media can also play an important role spreading awareness. Besides, citizens must cooperate sincerely with these authorities. And conclusion এ লিখবা serious threat to our society and development. Every citizen should realize its harmful consequences and take responsibility to solve it. Only দেখো united and sincere efforts can remove this problem and ensure a peaceful and prosperous nation. সো এখানে দেখো কয়েকবার তুমি যখন পড়বা তখন তোমার এমনি মনে থাকবে। আর সবচেয়ে ঝাঁকানাকা সিস্টেম হলো তুমি এই ফরম্যাটটা মিনিমাম 2 থেকে 3 বার করে লিখবা, দেখবা তোমার মাথার মধ্যে গেঁথে গেছে। আর যেহেতু আমি বাংলা অর্থগুলো দিয়েছি, তুমি বাংলা অর্থগুলো দেখে দেখে পড়লে তোমার মাথায় থাকবে, এই জন্য আমি বাংলা অর্থগুলো দিয়েছি। এবার আসো সায়েন্স রিলেটেড যেগুলো আসে, যেমন হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ব্লেসিং অফ সায়েন্স। তো এখানে একটু জাস্ট আমাদের চেঞ্জ করার জায়গা আছে, আমি সেটা ধরে দিচ্ছি। দেখো, উই আর লিভিং ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিমার্কেবল আউটকাম অফ সায়েন্টিফিক ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ। অ্যামাং দ্য নিউমারাস অ্যাচিভমেন্টস অফ সায়েন্স ড্যাশ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্লেসিং অফ মডার্ন সায়েন্স। এই লাইনটা তোমরা যখন ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অথবা ব্লেসিং অফ সায়েন্স এগুলো আসবে, তখন এই লাইনটা তুমি না লিখলেও চলবে, কারণ তুমি মডার্ন সায়েন্স নিয়ে লিখছই বা ব্লেসিং নিয়ে লিখছো, ওয়ান্ডার্স নিয়ে লিখছো, ঠিক আছে। বাট যখন হচ্ছে ধরো টেলিভিশন, রেডিও, ফেসবুক, মানে কম্পিউটার, ইন্টারনেট এগুলো যখন আসবে তখন এই লাইনটা লিখবা। আমি একটু বুঝিয়ে দিতে পারছি কিনা দেখো, যখন তোমার টপিক আসবে, ঠিক আছে, ওয়ান্ডারগুলো আসবে তখন লিখবা এইটা, না হলে দরকার নাই, এই লাইনটা তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে, মানে এখানে এটা বাদ দিতে পারো। যখন তোমার এগুলো আসবে, ইন্টারনেট, কম্পিউটার, ইলেকট্রিসিটি, টেলিভিশন, রেডিও, ফেসবুক এগুলো থাকলে তুমি হচ্ছে লিখবা। এরপর দেখো ওই যে টপিকটা যেটাই আসবে, কম্পিউটার, ইন্টারনেট যেটা আসো সেটা লিখলা, এই যে উইদিন ভেরি শর্ট টাইম ইট ওয়ার্কস এফিসিয়েন্টলি, এটা লিখবা। এরপর দেখো দ্য ইউজেস অফ ড্যাশ আর ওয়াইড। সো এখানে যখন ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স আসবে তখন লিখবা যে যখন মডার্ন সায়েন্সের যে ওয়ান্ডার্সগুলো বা যে আবিষ্কারগুলো এটা ওয়াইড অ্যান্ড ভ্যারিড। এরপর তুমি বাকিগুলা লিখতে পারো, এবং আলাদা আলাদা করে যদি লিখতে চাও যে টেলিভিশনের গুরুত্বটা কী, তারপর কম্পিউটারের গুরুত্বটা কী, অথবা তুমি ইন্টারনেটের গুরুত্বটা কী, এগুলো চাইলে তুমি আলাদা আলাদা লিখে দিতে পারো। সো এইটাতে আসলে একটু চেঞ্জ করতে হবে, বাট মেইন যে থিমটা বা মেইন যে ফরম্যাটটা এটা আমি এখানে দিয়ে দিয়েছি, জাস্ট এটা কয়েকবার রিডিং পড়ে তারপরে বসিয়ে দিবা। অ্যান্ড দেন তোমাদের লাস্ট এ জার্নি বাই বাস, ট্রেন, বোট, ঠিক আছে। এইখানে আমি বলি, আচ্ছা আমি আবার বলে দিচ্ছি ভাইয়া পুরা প্লিজ, এই ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এবং ব্লেসিং অফ সায়েন্স আসলে কিন্তু এটা মানে অনেক ক্ষেত্রে মিলবে না, বাট যদি এগুলো আসে কম্পিউটার, ইন্টারনেট, ইলেকট্রিসিটি, যখন আলাদা আলাদা টপিক ওয়াইজ আসবে তখন হচ্ছে তুমি খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসবা, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে জার্নি বাই বাস, ট্রেন, বোট। ভাই এটা আমি কোনোভাবে পড়ে দিব না, এটা তুমি তোমার মতো করে বানিয়ে লিখবে, এটা হচ্ছে তুমি নিজের মতো করে লিখবা প্রত্যেকটা জানাস। সো এখানে নিজের মতো করে লিখতে গেলে জাস্ট একটাই ফরম্যাট, এখানে জার্নি বাই বাস, ট্রেন, বোট যেটাই আসুক লিখবা, আর কিছু না। এখানে ফরম্যাটের কিছু না, এখানে একটাই। আমি আবার বলতেছি, এখানে কোনো ফরম্যাটটা যেটাই আসুক তুমি এই একটাই লিখে দিবা, ঠিক আছে। তো এইটা আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আবার বলছি, জার্নি বাই বাস আসুক, ট্রেন আসুক অথবা বোট আসুক, সেম ক্যাটাগরিতে তুমি লিখে দিয়ে আসতে পারবা। তো এইটাতে আসলে কোনো মানে কনফিউশন বা এটাতে আমাদের আলাদা আলাদা বসাইতে হবে ওয়ার্ড, এটা খুবই ইজি, এটা জাস্ট একটা পড়লেই যেটাই আসুক তুমি লিখে দিয়ে আসতে পারবা। সো এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পোজিশন। সো কম্পোজিশনে ভালো মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে, না পড়ে গিয়ে কম্পোজিশনে ভালো করতে পারবা না। সো আমি তোমাদের কাছে একটা আহ্বান করব যে তোমরা প্রত্যেকে এই ক্লাস করার পরে নিজের মতো করে লিখবা। এখানে আমি যেটা দিয়েছি এটা হুবহু লিখতে হবে এরকম না, তুমি নিজের মতো করে লাইন চেঞ্জ করে দিও, কারণ এখানে বানিয়ে লিখা আর হচ্ছে হুবহু লিখা বা ফরম্যাট লিখা বা হুবহু লিখার মধ্যে পার্থক্য আছে। দেখো তুমি যদি ভালো নাম্বার পেতে চাও তুমি অবশ্যই আলাদা করে পড়বা। এখন অনেকে বলবে যে ভাইয়া যে আমি আলাদা আলাদা পড়বো, তোমরা যারা ভালো স্টুডেন্ট, তোমরা যারা আগে থেকে পড়েছো বা যাদের মুখস্থ বিদ্যা ভালো, তারা ভাই আলাদা পড়ো, তারা এই ফরম্যাট পড়িও না, আমি আবার বলতেছি। বাট যারা একটু গরিব স্টুডেন্ট, গরিব বলতে টাকা পয়সা না, মানে মেধায় বা ফাঁকিবাজি স্টুডেন্ট, এদের জন্য হচ্ছে এই ফর্মুলা। তো এইটা কিন্তু সবার জন্য না। সো এই ক্লাস করে অনেকের কাছে নেগেটিভ মনে হইতে পারে যে ভাইয়া এগুলা কেন, আমরা কি পড়তে পারবি না। আবার অনেকের কাছে মনে ভাই 4টা পড়বো, আরে ভাই তুমি 4টা পড়বা আর যে 20 থেকে 30টা পড়তেছে তার মধ্যে পার্থক্য আছে না। তুমি 4টা পড়তেছ আর যে তোমার সাথে তোমার ফ্রেন্ডই 20 থেকে 30টা পড়বে, তো নাম্বার কে বেশি পাবে? ও পাবে। আর তুমি 4টা না পড়ে যদি একটা পড়ো, অনেকে বলে কি এক ফরম্যাটই শেষ। আরে ভাই তুমি কি পপুলেশন প্রবলেম অথবা তুমি যদি অনেস্টি, দুইটাকে একই ফরম্যাটে লিখতে পারবা না। সো এখানে তোমাকে জাস্ট এগুলা পড়তে হবে। আর আমি বলবো যে ভাই তোমার কিছু করার দরকার, তুমি 5বার লেখা খালাস, পরীক্ষার আগে জাস্ট 5বার লিখে চলে যাও, তুমি লিখে দিয়ে আসতে পারবা, এটা শিওর।
ঠিক আছে। সো এখানে তোমরা যারা এই ভিডিও দেখছো অনেকের অনেক ক্যাটাগরি স্টুডেন্ট। আমি যদিও এই ফরম্যাটে অতটা বেশি বিশ্বাসী না, ভালো নাম্বার বা এ প্লাস মার্কিং বা হচ্ছে ধরো তুমি 90% মার্ক পেতে চাও, 80% মার্ক পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটু পড়ে যেতে হবে, আর না পড়ে গিয়ে তুমি ভালো নাম্বার পাবা না। ঠিক আছে। সো এই হলো আমাদের আজকের কথা। সো কম্পোজিশনে ভাই তোমরা অনেকে বলেছো, এই জন্য আসলে আমি দিয়েছি, বাট আমি বলবো তোমরা যদি পারো আলাদা আলাদা পড়ো, আলাদা আলাদা পড়লে বেশি মার্ক পাবা, মানে হচ্ছে অনেক বেশি মার্ক পাবা। ওকে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কারা কারা নোট করবা সবাই একটু জানাও। আর যাদের ইংরেজি গ্রামার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে প্রবলেম আছে, তোমরা এই যে আই এডুকেশনে একটা নক দাও, তোমরা আই স্কুল আই এডুকেশন যেখানেই নক দাও, তোমাদের জন্য আমাদের রাইটিং পার্টের কিছু ধামাকা বিষয় রয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের গ্রামার, তারপর হচ্ছে রিডিং, রাইটিং সব কিছু মিলে তোমরা সর্বোচ্চ সার্ভিস পাবে আমাদের পেইড ব্যাচে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই ফাঁকিবাজি কম করবা। এই ফাঁকিবাজি ফরম্যাট পড়ে তোমাদের মানে হয়তো অল্প সময়ের জন্য ভালো করতে পারবা, বাট তুমি মনে রাখবা পড়াশোনা কখনো বেইমানি করে না। পড়াশোনা যত বেশি করবা, যত বেশি এগুলো পড়বা, যত বেশি তুমি কম্পোজিশন মুখস্থ করবা, এগুলো তোমাকে অবশ্যই কোনো না কোনো সময় পে অফ করবে। ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।